ভারতবর্ষের দিকে যদি আপনারা তাকিয়ে দেখেন, বর্তমানে ভারতবর্ষে একটি আলাদা ট্রেন্ড চলছে। কেউ যদি চাকরির দাবি করে তাদেরকে পরজীবী, ককরোচ দাগিয়ে দেওয়া হচ্ছে। কেউ যদি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিরুদ্ধে অভিযোগ করেন তাকে পাকিস্তানি বলে দেওয়া হচ্ছে। কেউ যদি কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবি করে দিল্লিতে আন্দোলনে সামিল হয় তাদের খালিস্তানি বলা হচ্ছে। আর কেউ যদি কারখানায় নিজেদের মজুরি বৃদ্ধির দাবি করে তাদেরকে দেশদ্রোহী বলে দেওয়া হচ্ছে। এই যে একটা ট্রেন্ড সারা ভারতবর্ষ জুড়ে চলছে, এটা শুধু এখন চলছে না, এর আগেও কিন্তু হতো। কিন্তু বর্তমানে এই ট্রেন্ডটা দেখবেন সব থেকে বেশি করে এই দেশে চলছে, এবং দেশের সংবাদ মাধ্যম এটাকে এমন করে প্রচার করছে, প্রতিটা মানুষের একদম শিরায় শিরায় ঢুকে দেওয়া হচ্ছে যে বেতন বৃদ্ধির কথা বললে দেশদ্রোহী, প্রশ্নপত্র ফাঁসের কথা বললে পাকিস্তানি, কৃষি ফসলের ন্যায্য মূল্যের দাবি করলে খালিস্তানি, সন্ত্রাসবাদী, আর নিজের চাকরির দাবি করলে পরজীবী, আরশোলা। এই যে একটা ট্রেন্ড, আপনারা কখনো কি ভেবে দেখেছেন যে অন্য কোনো কথা না বলে এরকম করে একটা সিল মেরে দেওয়া হয় কেন গায়ে? আপনারা হয়তো ভাবেন টিভিতে, পেপারে, পত্রপত্রিকায় নেতামন্ত্রীরা সবাই যেহেতু বলছে এটাই সত্যি। প্রশ্নপত্র ফাঁসের কথা বলবে নিশ্চয়ই এ বেটা পাকিস্তানি। কারখানায় মজুরি বৃদ্ধির কথা বলবে দেশদ্রোহী না হলে এটা কি সম্ভব? সেই কম মজুরিতে না খেয়ে, ভালোভাবে না পড়ে, বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরবে, এটাই তো হওয়া উচিত। এটাই হচ্ছে সত্যিকারের দেশপ্রেমের নিদর্শন। কিন্তু মজুরি বৃদ্ধির কথা বললেই দেশদ্রোহী হতে হবে, এটা আজকে নতুন নয়। কথা শুনতে শুনতে আমাদের কান ঝালাফালা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কোনোদিন ভেবে দেখিনি যে এই যে যুক্তি প্রক্রিয়া, এটা কি সঠিক? আচ্ছা, আপনারা একবার ভেবে দেখুন তো, যেই ছেলেটি প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ করেছে সে কোন হিসাবে দেশদ্রোহী হয়? সে কোন দৃষ্টিভঙ্গি থেকে পাকিস্তানি হয়? আচ্ছা, সে যদি পাকিস্তানি হতো তাহলে কি এদেশে এসে পড়াশোনা করে পরীক্ষায় বসতে পারতো? এ তো সম্ভব না। আর না হয় মানলাম সে পাকিস্তানি, পাকিস্তান থেকে ভারতবর্ষে সে কিভাবে এলো? বর্ডার কেমন করে সে পার করলো? এখানে এসে সে স্কুলে ভর্তি কেমন করে হলো? কেমন করে কলেজ পড়লো? কেমন করে তার ভোটার আইডি হলো, আধার কার্ড হলো? কে করে দিল এগুলো? তাহলে সেই আধিকারিককে কে ধরবে? তাহলে যদি সত্যি সত্যি সে পাকিস্তানি হয়ে থাকে, তাহলে তার এই একাধিক জাল নথিপত্র বানাতে সাহায্য করেছে যে আধিকারিকরা, তাদের ধরা হবে না কেন? যে বর্ডার সে ক্রস করে এলো সেই বর্ডারের আধিকারিকদের ধরা হবে না কেন? এই প্রশ্ন কিন্তু একবারও উঠবে না। শুধু পাকিস্তানি দেশদ্রোহী দাগিয়ে দিলেই হয়ে গেল। এই জায়গায় আমি আপনাদের আজকে একটা অন্য বিষয় ভাবতে বলবো। এই যে আমরা যখনই প্রশ্ন করি, কোনো অধিকারের দাবি করি, তখনই আমাদেরকে কিছু না কিছু হিসেবে দাগিয়ে দেওয়া হয়, আমাদের চরিত্রে দাগ লাগিয়ে দেওয়া হয়, পাকিস্তানি, খালিস্তানি, সন্ত্রাসবাদী, দেশদ্রোহী বলে। এই প্রক্রিয়াটা যে পুরোপুরিভাবে একটি লোক ঠকানো প্রক্রিয়া, একটি ভুল প্রক্রিয়া, এটি নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি একটি দীর্ঘ হবে, আপনারা ভালো করে শুনবেন। আপনারা সকলেই জানেন যে সারা পৃথিবীতে সত্য উদ্ঘাটন করার জন্য যুক্তিবিদ্যা রয়েছে, যাকে অনেকেই তর্কশাস্ত্র বলে, যুক্তিশাস্ত্র বলে। ইংরেজিতে এটিকে বলা হয় লজিক। এই যে কেমন করে আমরা সত্য জানবো, এই যে সারা ভারতবর্ষ জুড়ে পরপর একটির পর একটি ঘটনা যে ঘটে চলেছে, এর পিছনে আমরা সত্যকে কেমন করে উদ্ঘাটন করব? ধরুন, যেই ছেলেটি চাকরির দাবি করছে সে সত্য, নাকি যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাদেরকে পরজীবী বলে দিচ্ছে তিনি সত্য? কে সঠিক এখানে? যেই কারখানার শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবি করছে তাদের দাবিটা সঠিক, নাকি যেই মুখ্যমন্ত্রী তাদেরকে দেশদ্রোহী বলে দিচ্ছে তিনি সঠিক? কে ঠিক এখানে? যেই ছেলেটি প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করছে এই ছেলেটি সঠিক, নাকি যারা তাকে পাকিস্তানি দাগিয়ে দিচ্ছে তারা সঠিক? এই বিচার কি আপনারা করবেন না? খালি টিভিতে যা দেখাবে, পত্রপত্রিকায় যা পড়বেন, কোনো নেতামন্ত্রী এসে যা ভাষণ দেবে সেটাই বিশ্বাস করবেন? নিজের এই মাথাকে কি আপনারা কাজে লাগাবেন না? যদি মাথাকেই কাজে না লাগানো হয় তাহলে অন্যান্য পশুদের সাথে, গরু ছাগলের সাথে আপনাদের পার্থক্যটা কি রইল? এখানেই মূল ব্যাপার। এই যে আমাদের মাথা, এই মস্তিষ্কের যে একটি বিশেষ ধরনের ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, আপনাদেরকে এটা কাজে লাগাতে হবে।
আপনাদের চিন্তা করতে হবে, ভাবতে হবে, বিচার বিশ্লেষণ করতে হবে, যুক্তি দিয়ে সমস্ত কিছুকে যাচাই করে তারপরে মানতে হবে। এই যে যুক্তিবিদ্যার কথা বললাম, এই যুক্তিবিদ্যার মূল কাজই কিন্তু হচ্ছে কেমন করে আপনি সঠিক যুক্তি দেবেন, সঠিক যুক্তি দেওয়ার যে নিয়মগুলো, কোন নিয়ম মেনে আপনি যুক্তিতর্ক করলে আপনার যুক্তিটা সঠিক হবে, এবং ভুল যুক্তি, খারাপ যুক্তি, লোক ঠকানো যেসব যুক্তি, সেই যুক্তিগুলোকে আপনি কেমন করে চিনবেন, সেই যুক্তিগুলোকে কেমন করে বাদ দিবেন, এটাই কিন্তু যুক্তিবিদ্যা শেখায়। এই যুক্তিবিদ্যা যাতে ভারতবর্ষে শেখানো হয়, এর জন্যই কিন্তু বিদ্যাসাগর বারবার দাবি করেছেন যে বার্কলের ভাববাদ যেহেতু ভারতবর্ষে পড়ানো হচ্ছে, এই বার্কলের ভাববাদের প্রতিষেধক হিসাবে আমাদের দেশে মিলের লজিক পড়ানো হোক। এই যে মিলের লজিক, এই লজিক কিন্তু আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সিলেবাসে শুধু একটি পরীক্ষার বিষয়বস্তু হয়ে রয়েছে। এই যে যুক্তি করার ক্ষমতা, এই যে যুক্তিবিদ্যা, তর্কশাস্ত্র, এই যুক্তিবিদ্যা, এই যুক্তিবিজ্ঞানকে শুধুমাত্র একটি একাডেমিক সাবজেক্ট হিসেবে রেখে দেওয়া হয়েছে। এর বাইরে কিন্তু বাস্তবের মাঠে এই যুক্তিবিদ্যার প্রয়োগ কিন্তু আমরা দেখতে পাই না। যেহেতু এদেশের জনগণ অজ্ঞ, মূর্খ, তাদের যুক্তিবিজ্ঞানের কোনো জ্ঞান নেই, তাই দেখবেন বিভিন্ন নেতামন্ত্রী বিভিন্ন সময়ে এসে উল্টাপাল্টা কথা বলে দিয়ে, ভাষণ দিয়ে এদেশের মানুষকে ঠকিয়ে যাচ্ছে। তাই আজকে এই যুক্তিবিদ্যারই একটি ছোট্ট অংশ, যেটাকে কুযুক্তি বলে, ইংরেজিতে বলা হয় লজিক্যাল ফ্যালাসি, সেই লজিক্যাল ফ্যালাসি বা কুযুক্তি, লোক ঠকানো যুক্তি, যে যুক্তিগুলোকে দিয়ে মানুষকে ঠকানো হয়, মানুষকে অজ্ঞ, মূর্খ করে রাখা হয়, সেই কুযুক্তি বা লজিক্যাল ফ্যালাসিরই একটি আলোচনা করব ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক নেতাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের বক্তব্যগুলোকে ভুল প্রমাণ করার জন্য। এই যে প্রশ্ন করলে পরেই পাকিস্তানি, খালিস্তানি, সন্ত্রাসবাদী, দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হচ্ছে, এই ধরনের অপচেষ্টাকে, এই কৌশলকে যুক্তিবিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যাড হোমিনেম ফ্যালাসি। ব্যক্তির চরিত্র বিশ্লেষণী কুযুক্তি বলা হয় এটাকে। কেন এটা কুযুক্তি? কেন এটা লোক ঠকানো যুক্তি? কেন এইসব কথার দ্বারা মানুষকে ঠকানো হয়, মানুষকে ভুল পথে পরিচালিত করা হয়, তারই উত্তর দিচ্ছি। একটা বিষয় আপনারা ভেবে রাখবেন যে যখন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, যুক্তিতর্ক হবে, যেই বিষয় নিয়ে যুক্তিতর্ক হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত। দেখবেন যখন কারখানার শ্রমিকরা তাদের বেতন বাড়ানোর দাবি করছে, তাদেরকে দিয়ে দিনে 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করিয়ে নিলেও তাদেরকে যে ওভারটাইমের টাকাটি যে দেওয়া হচ্ছে না, এই দাবি যখন তারা করছে, তাদের হঠাৎ করে দেশদ্রোহী বলে দেওয়া হলো। কিন্তু তারা যে দাবি করেছে, এই দাবি নিয়ে কি একটি আলোচনাও কখনো হয়েছে? কেন তাদের বেতন বৃদ্ধি দরকার, এই প্রশ্ন নিয়ে কি আলোচনা হয়েছে? তাদেরকে যে ওভার টাইম খাটানো হচ্ছে, তার যথাযথ মজুরি তারা যে পাচ্ছে না, এটা নিয়ে কি আলোচনা হয়েছে? দেখবেন যেই ছাত্রটি, যেই ছেলেটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিরুদ্ধে প্রশ্ন করছে, একবারও কি কোনো মিডিয়া, কোনো নেতামন্ত্রী এসে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে যে পরীক্ষার প্রশ্নপত্র কেমন করে ফাঁস হলো? বছরের পর বছর সেই একই রকম করে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, দুর্নীতি হচ্ছে, কেন এটা হবে? এই দুর্নীতি বন্ধ করার কোনো কি উপায় নেই? পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া আটকানো কি সম্ভব নয়? এই বিষয়টা কিন্তু একবারও আলোচনায় আসবে না। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলে কে করেছে, কারা করেছে, কোন কোন আধিকারিক এর সাথে যুক্ত, কোনো নেতামন্ত্রী কি যুক্ত আছে এর সাথে, এটা নিয়ে কোনোদিন আলোচনা হয় না। এই যে মূল বিষয়বস্তু, যখন এদেশের সেই সংবাদ মাধ্যম হোক বা যেই নেতামন্ত্রীরা এইসব ভাষণ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, তাদের কাছে যখন এই বাস্তব সমস্যাটা নিয়ে আলোচনা করার কোনো কিছু থাকে না, তখন তারা সবসময় চেষ্টা করে যে এই বাস্তব সমস্যাটা থেকে নজর ঘুরিয়ে দিয়ে মানুষকে অন্য একটা কিছু নিয়ে মাতিয়ে রাখা। আর এটা তারা করে খুবই সুকৌশলে এবং পরিকল্পিতভাবে। দেখুন, যেই ছেলেটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ করেছে, তাকে যখন পাকিস্তানি বলে দেওয়া হলো, দেশের বেশিরভাগ মানুষ যাদের যুক্তিবিদ্যার জ্ঞান নেই, যারা সঠিক বিচার বিশ্লেষণ করতে পারে না, তারা কিন্তু বিশ্বাস করে নিয়েছে যে পাকিস্তানি, এ তো এসব উল্টাপাল্টা প্রশ্ন করবেই। যারা দেশদ্রোহী তারা তো দেশের মধ্যে আন্দোলন করবেই। যারা খালিস্তানি, সন্ত্রাসবাদী, তারা তো কৃষি ফসলের ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভ করবেই।
কিন্তু একবারও কিন্তু এটা ভেবে দেখা হয়নি কৃষি ফসলের ন্যায্য মূল্যটা এটা কৃষকদের অধিকার, একবারও ভাবা হয়নি। তাই দেখবেন এখানে যুক্তির বিরুদ্ধে পাল্টা যুক্তি না দিয়ে এদেশের জনগণ যেই সমস্যাগুলো নিয়ে আলাপ আলোচনা করছে সেগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা না করে, সেগুলো নিয়ে সমাধানের রাস্তায় না এসে তাদের চরিত্রের মধ্যে আক্রমণ করা হয়, ব্যক্তি আক্রমণ করা হয় যে আপনি দেশদ্রোহী, তাই আপনার ন্যায্য মজুরি চাওয়ার অধিকার নেই, আপনার ওভার ডিউটির টাকা পাওয়ার অধিকার নেই, কারণ আপনি দেশদ্রোহী। আচ্ছা, সেই লোকগুলো যে দেশদ্রোহী তার কি কোনো প্রমাণ আছে? কিসের ভিত্তিতে এটা প্রমাণ হলো যে তারা দেশদ্রোহী? এর কোনো যুক্তি দিতে পারবে কি? কোনো তথ্য প্রমাণ রয়েছে? কিচ্ছু কিন্তু নেই। শুধু হাওয়াতে বলে দেওয়া হলো তারা দেশদ্রোহী, তারা সন্ত্রাসবাদী, তারা পাকিস্তানি। কেন বলা হলো? যারা প্রশ্ন করছে তাদের চরিত্রে দাগ তোলা হলো। প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রশ্ন, কারখানার শ্রমিকদের মজুরি বৃদ্ধির যে দাবি, কৃষি ফসলের ন্যায্য মূল্যের দাবি, বেকারদের কাজের দাবি, এসব নিয়ে কোনো আলাপ আলোচনা যাতে করতে না হয় তার জন্য সরাসরি যারা এই দাবিগুলো করছে তাদের চরিত্রে একটা দাগ লাগিয়ে দাও, তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলো যে তুমি তো সন্ত্রাসবাদী, তুমি পাকিস্তানি, তুমি দেশদ্রোহী, তাই তোমার এই দাবি মানা যেতে পারে না। এই যে কৌশলটি, এই কৌশলটিকেই যুক্তিবিদ্যার ভাষায় বলা হচ্ছে ব্যক্তির চরিত্র বিশ্লেষণী কুযুক্তি বা ব্যক্তিগত আক্রমণ। কিন্তু যখন কোনো বিষয় নিয়ে আলোচনা হয় সেখানে এই ব্যক্তিগত আক্রমণ কোনোদিনই কিন্তু ন্যায্যতা পায় না, এটা সঠিক যুক্তি প্রক্রিয়াই নয়। আর কোনো মানুষ যদি মূল বিষয়বস্তু থেকে সরে গিয়ে যদি এরকম করে যদি ব্যক্তিগত আক্রমণ করে তাহলে ভেবে নেবেন সে লোক ঠকাচ্ছে, সে সারা দেশকে বিভ্রান্ত করছে, সমস্ত মানুষকে, জনগণকে সে বিভ্রান্ত করছে। সেই মানুষগুলো ঠক, প্রতারক। যদি সে জেনে শুনে এটা করে থাকে তাহলে অবশ্যই সে লোক ঠকাচ্ছে, কিন্তু যদি সে না জেনে করে থাকে এটা তাহলে অবশ্যই আমরা বলবো তিনি অজ্ঞ, মূর্খ। তাকে সবার আগে নিজের জ্ঞান বৃদ্ধি করা উচিত, নিজের রাজনৈতিক জ্ঞান, নিজের সামাজিক জ্ঞান, নিজের যুক্তিবিদ্যার জ্ঞান তার বৃদ্ধি করে তারপরে রাজনীতিতে আসা উচিত, তারপর তার সংবাদ মাধ্যমে এসে সাংবাদিকতা করা উচিত। না হলে এরকম করে কিন্তু লোক ঠকানোর কোনো অধিকার কিন্তু তাদের নেই। এইরকমই আরও শত শত কুযুক্তি রয়েছে, ভুল যুক্তি রয়েছে, যেগুলো দিয়ে প্রতিনিয়ত লোক ঠকানো হয়, প্রতিনিয়ত। তাই আপনাদেরকে, সারা দেশের জনগণকে অবশ্যই জ্ঞান চর্চা করা উচিত। সঠিক যুক্তিবিদ্যার জ্ঞান না রাখলে কিন্তু এই দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম, দেশের রাজনৈতিক নেতাকর্মীরা বারবার আপনাদের কিন্তু ঠকিয়ে যাবে, বারবার আপনাদের ঠকতে হবে। যতই আপনারা ভোটের মাধ্যমে পরিবর্তন করে নতুন সরকার নিয়ে আসুন, আপনাদের কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। এক সরকার যাবে, আরেক সরকার আসবে, এরা এসে আরও মূল্য বৃদ্ধি ঘটাবে, কিন্তু আপনাদের বাস্তব সমস্যার কোনোদিন সুরাহা হবে না। তাই নিজেরা জ্ঞান চর্চা করুন, জানুন, যুক্তিবিদ্যার জ্ঞান অর্জন করুন, দেখুন, বুঝুন কেমন করে আপনাদের প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে এদেশের বিভিন্ন নেতামন্ত্রী, বিভিন্ন সংবাদ মাধ্যম আপনাদের ঠকাচ্ছে।